খেয়াল করিও তোমাদের আগের ব্যাচের বুয়েটের প্রশ্ন যেটা ম্যাথে হয়েছে সেটা কিন্তু সবাই বলছিল কঠিন কঠিন কঠিন। কেন কঠিন বলছিল? বিকজ মেইন বই থেকে খুব একটা কমনই পড়ে নাই ডিরেক্টলি। যেমন যেমন বাচ্চারা আমাকে বলছিল যে ভাইয়া কেতাব স্যারের বই থেকে সমতলে বস্তু কোরআন গতির একটা অঙ্ক কমন আসছে, বাকি বইয়ের থেকে ডিরেক্টলি অঙ্ক কমন আসে নাই। এখন এটা সত্যি কথা আসলে। ওকে, ওরা ইচ্ছা করেছে যে ঘুরায় দিতে, পেঁচায় দিতে। প্রশ্ন কঠিন ছিল না অনেক বেশি। আমি ওদের পরীক্ষার আগেও বলেছিলাম যেহেতু এবার 20টা প্রশ্নে পরীক্ষা হচ্ছে, দেখবা 5টা প্রশ্ন অনেক কঠিন দিবে, 10টা প্রশ্ন দিবে একদম মেন বইয়ের অনুরূপ, আর 5টা প্রশ্ন দিবে একটু ঘুরানো। আসছে ওই রকম। তুমি যদি 20টা অঙ্ক দেখো, 20টার মধ্যে 12টা আসছে সহজ অঙ্ক, 8টা আসছে তোমার ডিফিকাল্ট ছিল। সেই 8টা ডিফিকাল্টের মধ্যে ধরো 3-4টা ছিল মডারেট ডিফিকাল্ট, আর বাকি 4টা ছিল ধরো কঠিন, খুবই কঠিন এরকম। সো এটা কিন্তু ওদের ন্যাচারাল ফেনোমেনা, মানে অন্য না বলা, বাট নর্মাল জিনিস আর কি। এটাই হওয়া উচিত, স্ট্যান্ডার্ড এটাই আর কি, যখন 20টা কোয়েশ্চেন করবে। তো আমরা আশা করতে পারি যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমাদেরও বুয়েটে 20টা কোয়েশ্চেনই করবে। তো সেক্ষেত্রে তোমরাও ওভাবে করেই রেডি হবা যে 10টার মতো কোয়েশ্চেন মেইন বইয়ের অনুরূপ কোয়েশ্চেন দিবে, ঘুরাবে, হুবহু কোয়েশ্চেন না দিল, হ্যাঁ, বাট ঘুরাবে, পেঁচাবে, কনসেপ্ট একটু এদিক ওদিক করবে, এই আর কি। বাট তুমি পারবা। 5টা কোয়েশ্চেন থাকবে, তুমি যদি অ্যাকচুয়াল ভিতরের কনসেপ্টগুলো জানো তাইলে তুমি উত্তর করতে পারবা। যদি ভিতরের তুমি জাস্ট ম্যাথ মুখস্থ করে করে গিয়েছো, কয়েকবার প্র্যাকটিস করে মুখস্থ করে চলে গেছো, তাইলে তুমি ওই 5টার মধ্যে হয়তো 2-3টা পারবা, বাকিগুলো পারবা না। আর শেষ দিকের যে কঠিন 5টা ওটা বাদ। কিন্তু যদি তুমি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হও এবং নতুন নতুন ঘুরায় দেওয়া ম্যাথগুলা এখন থেকেই সলভ করা শুরু করো, এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করো, সেই ক্ষেত্রে তুমি বইয়ের অনুরূপ বা ঘুরায় দেওয়া যে 10টা ম্যাথ ওগুলো তো পারবাই। ওই 10টা পারলে তোমার চান্স হয়ে যাবে আর কি, শেষের দিকে হলেও চান্স হবে। এর পরের যে 5টা যেগুলো খুব পেঁচানো ছিল সেগুলোও তুমি ইনশাল্লাহ পারবা। আর লাস্টের যে 5টা, সেই 5টা পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করবে এখন থেকে তুমি নিজের বুদ্ধিতে কয়টা করে ম্যাথ, মানে নিজের বুদ্ধিতে কি পরিমাণ ম্যাথ সলভ করছো। যেমন নর্মালি তোমরা কি করো, ধরো এই যে অনলাইন তুমি ম্যাথ কোর্স করছো, অফলাইনে তুমি কোথাও না কোথাও পড়েছো, নর্মালি কি হয় একটা ক্লাসের মধ্যে একটা টিচার আসে, প্রশ্নটা পড়ে, তারপরে শুরু করে দেয় উত্তর লেখা, বলে আমরা এই জন্য এটা করলাম, ওই জন্য এটা করলাম, এমনি এমনি এই কাজটা হয়েছে, উত্তর মিলে গেল, কমপ্লিট। তোমরাও দেখা আরে ম্যাথ তো বুঝছি, খাতায় তাড়াতাড়ি নোট করো। বাসায় যে ওই ম্যাথটাই হয় অনেকে চোখ বুলায় পড়ো, অনেকে হাতে লিখে পড়ো, এগুলো হয়, তাই না? কিন্তু এখানে খুদ এটা কোন জায়গাতে, খুদটা কোন জায়গাতে? খুদ যেটা সেটা হচ্ছে তোমরা যখন পড়ছো, একটা টিচার যখন আসে ক্লাসে, স্বাভাবিকভাবেই তোমরা ধরো আমার কাছেই যে পড়ো, এইগুলো অঙ্ক মনে হয় 100-র উপরে বার করে ফেলেছি আমি, মানে নিজের জীবনে আর কি, বা আরও বেশি হবে। হ্যাঁ, তো সত্যি কথা যেটা যে আমার ম্যাক্সিমাম ম্যাথই ভিতরে ভিতরে মুখস্থের মতো হয়ে গেছে এই এই বয়সে আসার পরে আর কি। তো তোমরা যা সব টিচারদের কাছে পড়ো ম্যাক্সিমামেরই মুখস্থ হয়ে গেছে ম্যাথ অলরেডি, তারা দেখা যায় ডিরেক্ট শুরু করে ফেলে। তো এটা ঠিক যে তারা তো পারে, বাট তোমার আসলে কি শিখতে হবে? তোমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে সে ম্যাথ শুরু করে দিল, তুমি ওই লাইনটা বুঝলা কিনা এটা শিখতে হবে না, বরঞ্চ তোমাকে এটা শিখতে হবে সে এই লাইনটা কি চিন্তা করে লিখলো, মানে শুরু করলো কেন এই লাইন দিয়ে, অন্য কোনো লাইন লিখলো না কেন, বুঝছো? জাস্ট ম্যাথ স্টেপগুলো শিখে ফেলবা এটা না, বরঞ্চ এই স্টেপটা আমি করলাম কেন, কি বুদ্ধি করে এটা করলাম। যদি ম্যাথটা অনেক রকম করে পেঁচায় দেয় তাইলে আমি বুঝবো কি, যে তাইলে আমি কি বুঝে কি দিয়ে শুরু করব। এই যে জিনিসটা, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে এখন থেকে। তো আমি আমার প্রত্যেকটা লেকচারে ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা টপিকে আমি ওইভাবে করে বুঝাবো যে তুমি আসলে নিজের থেকে কেমনে বুঝবা যে কি দিয়ে ম্যাথ শুরু করা লাগবে, নিজের থেকে তুমি কেমনে ডিসিশন নিবা যে আমি এমনিই শুরু করব। এই যে ডিসিশন নেওয়ার যে জায়গাগুলা সেগুলো শিখাই দেব। তুমি যে এই কোর্সটা ভর্তি হয়েছ, এই কোর্সটা তোমার এফিশিয়েন্ট তখনই হবে, হাইলি ইউটিলাইজ তুমি তখনই করতে পারবা যখন আমার কাছ থেকে জাস্ট ম্যাথ শিখবা এটা না, বরঞ্চ ম্যাথটা কিভাবে বুঝলাম যে এমনিই করতে হবে সেই বুঝটা শিখবা। তখন এই বুঝ যাদের আছে তারা দেখবা 20টা কোশ্চেন কঠিন কঠিন যেমনি করবে ওরা, তুমি 15টাতে ইজি 16-17টা পেরে দিয়ে আসবে, 18-20টাও পেরে দিয়ে আসতে পারো। বুঝতে পারছো? তুমি যদি মোটামুটি এই যে এই বছর যে পরীক্ষা হয়েছে
ধরো যারা নাকি 10 থেকে 12টা ম্যাথ উত্তর করে কারেক্ট করে দিয়ে আসছে, ওদের ধরো 700-800 পজিশন এরকম হয়ে যাবে ইনশাল্লাহ, যদি ফিজিক্স কেমিস্ট্রি ওরা স্ট্যান্ডার্ড উত্তর করে দিয়ে আসে, ভালো উত্তর করে দিয়ে আসে। যারা নাকি ধরো 15টার কাছাকাছি ম্যাথ উত্তর করে ফেলেছে, ওরা দেখবা টপ 100 বা টপ 200 ঢুকে যাবে, বুঝছো? এর উপরে 1-2টা ম্যাথ সলভ করতে পারলেই দেখা যাবে যে টপ 20, টপ 50 এগুলোতে যাওয়া শুরু করেছে। বুঝতে পারছো অবস্থাটা? সো এখন এই যে টাইমটা, এই যে এই মোমেন্টটা, মাত্র টেস্ট পরীক্ষা চলছে বা শেষ হচ্ছে বা রানিং বা 2-1জনের হয়তো শুরু হবে, আই ডোন্ট নো, এই মোমেন্টটা হচ্ছে একদম তোমাদের জন্য অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার গোল্ডেন পিরিয়ড, বুঝছো? এটা গোল্ডেন পিরিয়ড। এখন যারাই শুরু করবা তারা কখনো এটা বলতে পারবা না, ইস যদি আমি শুরুর থেকে ভালো করে পড়তাম। না, তুমি শুরুতেই আছো, এখন থেকে ভালো করে পড়ো। এইচএসসির পরে শেষ 4 মাসে পড়ে উল্টায় ফেলবো ভাই, ওগুলা দিবা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না, এটা ছাড়া আর কিচ্ছু না, বুঝছো? এখন একদম শুরুর স্টেজ তোমার, একদম 4th স্টেজে যায় বলবা ডাক্তারকে যে ডাক্তার এখন ঠিক করে দেন, পসিবল হয় না। বাট এখন প্রথম স্টেজ, এখন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, বুঝছো? সো এখন থেকে লেকচারে যে এই কয়টা ম্যাথ করাবো তোমাদের, এই যে এই লেকচারটা আমি যে বানিয়েছি বললাম তো 3 দিন, আমি আজকে মানে গতকাল যে ঘুমানোর কথা আমার রাতের বেলা, আমি ঘুমাইছি আজকে সকাল 9:30টায়, বুঝছো? আজকে সকাল 9:30টায় ঘুমাইছি, ওকে। তারপরে আমি ঘুমের থেকে উঠে যে এখন সন্ধ্যার সময় আমি হচ্ছে শুটিং করছি, সন্ধ্যার সময় আমি এটা, এই কারণ কি আমার যেদিন শুট করার কথা ছিল ওই দিনও মনে হয়েছে যে এই অঙ্কটা এমনি ঘুরাই দিতে পারে, কারণ বুঝো বুয়েটের টিচার যে প্রশ্ন করবে সে কিন্তু নিজের বুদ্ধি হিসেবে, এবার যে প্রশ্ন হয়েছে কেন কেতাব স্যারের বই থেকে জাস্ট একটা আসলো, বাকিগুলো কই থেকে আসলো? হ্যাঁ, কিছু কিছু ম্যাথ বিদেশি বই থেকে দিয়েছে, ডিরেক্টলি দিয়েছে, বিদেশি বই থেকে হুবহু দিয়েছে, বাকি ম্যাথগুলো কিন্তু তারা ইচ্ছা মতন, মনের ইচ্ছা মতো ঘুরাইছে। সো একটা টিচার কি কি চিন্তা করে, কিভাবে ঘুরাইতে পারে, সেগুলো তো আমাকে চিন্তা করতে হবে, কারণ তুমি তো অন্ধবিশ্বাস করে আমার কাছে আসছো, আমি অবশ্যই তোমার বিশ্বাস নষ্ট করব না। তো এই জন্য তোমার বইয়ে যত রকমের ম্যাথ আছে, এই রিলেটেড ম্যাথ বিদেশি বইগুলোতে কি কি আছে, সেই রিলেটেড যদি এই বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে আমি চিন্তা করছি টিচাররা ঘুরায় কেমনে, গত 20 বছর 25 বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে আমি চিন্তা করছি টিচাররা ঘুরায় কেমনে, কি চিন্তার থেকে ঘুরায়, সেই চিন্তাটা আমি এই বইয়ের ম্যাথগুলা, টপিকের ম্যাথগুলা, বিদেশি বইয়ের ম্যাথগুলা ওগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, তাহলেই তো বোঝা যাবে যে টিচাররা কেমনে ঘুরায়, কি ঘুরাই দিলে কি কি আসতে পারে, বুঝছো? সব লেকচারে আছে, জাস্ট ক্লাসের ম্যাথগুলা করে যাওয়া ভালো করে। ক্লাসের মধ্যে আমি মোটামুটি তোমাকে 130 থেকে 150 এরকম সংখ্যক ম্যাথ করাবো এই অধ্যায়ে। তোমার কাজ হচ্ছে এই ম্যাথগুলা বুঝে বুঝে 10-12 উপরে প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং সেটা তখনই সম্ভব হবে যদি তুমি শুরুর থেকে ঠিকঠাক মতন পড়ো। আমি কেন এখন সপ্তাহে জাস্ট একটা ক্লাস দেব, যেন তুমি অ্যাকচুয়ালি জিনিসটা নিতে পারো, বহন করতে পারো আর কি, যেন তুমি এটাকে কোপ আপ করতে পারো। এমন যেন না হয় যে আমি অনেক পড়াই, সপ্তাহে 3টা করে ক্লাস দিচ্ছি, তুমি পড়েই কুল পাচ্ছ না, যেন এমন না হয়। এখন সপ্তাহে একটা করে ক্লাস, টেস্ট পরীক্ষা তুমি পড়বা, পরীক্ষার পড়া সপ্তাহে 1 দিন বা কোনো একটা পরীক্ষার আগে 2 দিন গ্যাপ, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি 1 দিন বসলা, 2 ঘন্টার একটা লেকচার করে ফেললা, ওকে, বাসায় 2-1বার প্র্যাকটিস করে ফেললা, তোমার 3-4 ঘন্টা পড়াশোনা করলেই গুছায় গেল, বুঝছো? সে এমনি করে করবা, এবং এখন থেকেই করবা, পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, সমস্যা নাই, এখন থেকেই করবা। আর এইচএসসির আগে যেই 8টা অধ্যায় আমি করাবো এগুলো তো নতুন, এখন থেকে করবাই। পাশাপাশি জানি অনেকে করছো, বাট তারপরে একটু বলে রাখলাম, তোমাদেরকে কিন্তু আর্কাইভে আরও 12টা অধ্যায় দেওয়া হয়েছে, যেগুলো শর্ট সিলেবাসে গত বছর পড়াইছি, ওগুলো কিন্তু দেওয়া হয়েছে। 24 ব্যাচেরটাও দিয়েছি, 25 ব্যাচেরটাও দিয়েছি, 2 জায়গাতেই সব ক্লাস আমার নেওয়া। তোমার যেই মাহির ভাইয়াকে ভাল লাগে সেটা করো, 25-এরটা বেশি আপডেটেড, বেশি অঙ্ক আছে, বেশি ভ্যারাইটি, অনেক রকমের ঘুরায় টুরায় শেখানো এক্সট্রা অঙ্ক আছে এটাতে, 25-এরটাতে 24-এর চাইতে। বাট যে কোনোটা তোমার ইচ্ছা তুমি করতে পারো, কোনো আপত্তি নেই, বুঝছো? সো তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই 8টা অধ্যায় এইচএসসির আগে অবশ্যই আমার সাথে শেষ করবা, এবং শর্ট সিলেবাসের যে 12টা অধ্যায় সেখান থেকে যেই কয়টা পারো আগায় রাখো। আমি তোমাকে একটা গোপন কথা বলে রাখি, যেটা সত্য, সেটা হচ্ছে আমার মোটামুটি অনেকের সাথেই ইনবক্সে কথা হয়, স্টুডেন্টরা যারা এই কোর্সে আছে। এই কোর্সটা কিন্তু আমি ওয়েবসাইটে প্লেস করেছিলাম আরও 2 মাস আগে, অলমোস্ট 2 মাস আগেই আর্কাইভের সবগুলো লেকচার দেওয়া হয়েছিল। অনেক স্টুডেন্ট এমন আছে যাদের আর্কাইভের 12টা অধ্যায় থেকে 3 থেকে 5টা অধ্যায় অলরেডি প্রথম 2 মাসেই শেষ, প্রথম ক্লাস শুরু হওয়ার আগে ওদের 3-4টা অধ্যায় 5টা অধ্যায় শেষ,
বুঝতে পারছো? এই যে ভর্তি পরীক্ষা, যুদ্ধ, এটা তো জানো, প্রতিযোগিতা, বুঝো তো, এটা এমন এক দৌড় প্রতিযোগিতা যেটা শুরুর জন্য কেউ বাসি ফু দিবে না। তুমি যখন থেকে দৌড় শুরু করবা তোমার রেস তখনই স্টার্ট। বাকিরা যদি না দৌড়ায় ওরা অটোমেটিক পিছনে পড়ে যাবে, অটোমেটিক ওরা আপেক্ষিকভাবে পিছনে আছে। তুমি এখন যদি না পড়ে পড়ে জাস্ট চিন্তা করো এটা করব ওইটা করব এই সেই হ্যান ত্যান, তুমি আপেক্ষিকভাবে বাকিদের চেয়ে পিছাবাই, এটাই স্বাভাবিক। বুঝছো? তুমি যদি এখন মনে বল রেখে চেষ্টা করে 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 আগাইতে থাকো, স্বাভাবিকভাবে তুমি আগাবা মডারেট ওয়েতে, বাট তুমি বাকিদের চাইতে অনেক আগায় যাবা। অন্যান্যরা যখন শুরু করবে তখন তুমি ওদের ধরাছোঁয়ার বাইরে। বুঝছো? কিন্তু এই চেষ্টাটা যদি 3 মাস পরে করো বা 2 মাস পরে করো, অনেক চেষ্টা করলেও বাকিদের চেয়ে আগাবা এটা কষ্ট হবে, বিকজ সবাই আগাচ্ছে, তুমিও আগাচ্ছ, আপেক্ষিক বেগ ওরকম নাই। কিন্তু এখন সবাই বসে আছে, তুমি আগাচ্ছ, ওদের বেগ 0, তোমার বেগ অনেক বেশি, আপেক্ষিক বেগ হিউজ। সো এই কারণে দূরত্ব প্রচন্ড বেড়ে যাবে। বুঝছো? সো এই জিনিসটা অ্যাপ্লাই করো, এখন এই জিনিসটা অ্যাপ্লাই করো, পড়াশোনার মধ্যে অ্যাপ্লাই করো। বাকিরা অনেকেই এখন চুপচাপ বসে আছে, ওরা মনে করছে হোক টেস্ট পরীক্ষা শেষ, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে যখন সব অফলাইন শুরু করবে, যখন সব অনলাইন তখন করব, সিলেবাসটা আগে শেষ হয়ে নিয়ে গেছে সির জন্য। এই সিলেবাস জীবনেও শেষ হবে না তোমার যদি এমনি পড়তে চাও, সব ধুমসে চালায় যাও। আর সিলেবাস শেষ যদি করতে হয় তাইলে হচ্ছে গিয়ে যেই অধ্যায় বাকি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে শেষ করে ফেলো আগে, তাইলে মনে সাহস পাবা যে আচ্ছা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার শেষ। ধীরে ধীরে তুমি হচ্ছে গিয়ে কঠিন খুঁটিনাটির দিকে আগাবা, তাইলে দেখবা বেটার হবে পড়াশোনা, কম সময় বেশি রেজাল্ট করতে পারবা। বুঝছো? সো কখন সিলেবাস শেষ হবে ওয়েট করার দরকার নেই। এই যে পড়াচ্ছি আমি ধরে নিব তুমি এটা জীবনেও পড়ো নাই, এরপরে পড়াবো। শর্টের বাইরে যে 8টা অধ্যায় পড়ানো হবে এগুলো আমি ধরেই নিব তুমি জীবনে পড়ো নাই, এরপরে পড়াবো একদম জিরো বেসিক থেকে। মানে যদি কোনো 27 ব্যাচের স্টুডেন্ট বা 28 ব্যাচের স্টুডেন্ট মানে এইচএসসি নতুন উঠেছে, ও যদি এই ক্লাস করে ইনশাল্লাহ সবই বুঝবে। বুঝছো? সো এই জন্য অধ্যায় শেষ করে এরপরে বসবো বাদ। যেই অধ্যায় তোমার বাকি আছে তুমি সাইডে সাইডে পড়া চালাতে থাকো, সমস্যা নাই। টেস্ট পেপারগুলো ঘাটো, দেখো ইম্পর্টেন্ট জিনিস কী কী ওগুলো শেষ করতে থাকো, এরপরে এখানে শুরু করে ফেলবা। যেগুলো শর্ট সিলেবাসের অধ্যায়, যেগুলো আগের ব্যাচে 12টা অধ্যায় হয়েছে, সেগুলো তুমি মোটামুটি একাডেমিকটা একবার দেখে ফেলো, তারপরে তুমি আর্কাইভের ক্লাস শুরু করে দাও। ভাইয়া যদি আমি একাডেমিকের অধ্যায় না শেষ করি তাইলে কি আর্কাইভের ওইসব অধ্যায় ধরা যাবে? কথা হচ্ছে অনেস্টলি স্পিকিং ধরা যাবে। আসলে আমি সব কিছুই বেসিক থেকে পড়াই, ওকে? তো তুমি ওগুলোও ধরতে পারবা। তবে এইচএসসির পরীক্ষার জন্য সিকিউ এমসিকিউগুলো দেখা খুবই জরুরি। এই জন্য আমি সবসময় বলি টেস্ট পেপারগুলো একবার সলভ করে রাখলে ভালো হয়। যদি তোমার মনে হয় ভাইয়া আমি আর্কাইভ থেকে ধরো সরলরেখা অধ্যায়টা করব বা বৃত্ত অধ্যায়টা করব বা কণিক অধ্যায়টা করব ভাই, এরপরে যদি আমি টেস্ট পেপারটা সলভ করে ফেলি তাহলে কি আমার গোছায় যাবে? কথা হচ্ছে যাবে, সমস্যা নাই। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং একটু ভালো থাকে, যদি তুমি মোটামুটি ম্যাথ একটু বুঝতে পারো, তাইলে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচারটা করে ফেলো, এরপরে টেস্ট পেপারটা ধরে ফেলো, সমস্যা নেই। দেখবা টেস্ট পেপার অনেক সহজ, কারণ ইঞ্জিনিয়ারিং ব্যাচে যেগুলো আমি করাবো এগুলো প্রচণ্ড অ্যাডভান্স থাকবে ধীরে ধীরে। ওকে? সো এই হচ্ছে ওভারঅল বিষয়, একটা ছোট গাইডলাইন দিয়ে দিলাম সবাইকে। ওকে? সবাই এটা মেনে চলো। আমি তোমাকে এটা বলতে পারি, মানে একদম বুকে হাত থেকেই তোমার বলতে পারি, তুমি যদি এই নেক্সট কয়টা মাস ঠিকঠাক মতন চালায় যেতে পারো, সৃষ্টিকর্তা যদি তোমার উপরে সহায় থাকে, চান্স ভালো মতন হয়ে যাবে ইনশাল্লাহ, তোমার পজিশন যেখানেই থাকুক না কেন এখন। বুঝছো? তবে এই নেক্সট কয়েকটা মাস খাটাখাটনি করো একটু, লাইফ চেঞ্জিং টাইম সামনে। ওকে? লাইফ চেঞ্জিং টাইম। আমার দেখা অনেক স্টুডেন্ট একদম জিরো অবস্থা থেকে হিরো হয়ে বেরোয়েছে। বুঝছো? তোমাদেরকে তো আমি একজনের গল্প সবসময়ই বলি যে টেস্টে ফেল করে আসছিল, এমপিএম শর্টস করেছে বা এমপিএম যেটা ছিল এটা করেছে, আর ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচার করেছে, ম্যাথে এই দুইটাই, ওর ম্যাথেই ফেল ছিল টেস্টে, বুয়েটে পড়ে এখন। বুঝতে পারছো? তাকে এবার 600 করে চান্স পেয়েছে। সো এই হলো বিষয়, যে এটা সত্যি কথা এটা। তবে এখানে আরেকটা ব্যাপার, সবার তো এমন হয় না, সব ফেল করা স্টুডেন্ট তো বুয়েটে চান্স পাচ্ছে না, তাহলে এইটা এখানে একটা সমস্যা হয়ে গেল না? বিষয়টা হচ্ছে যারা নাকি একবার খারাপ করে ওদের মনোবল কমে যায়, ওরা ওই কনফিডেন্স আনতেই পারে না যে পড়লে হবে। বুঝছো? তখন মানে ওরা যে কোনো জিনিস, সহজ জিনিস পড়লে ওরা ভয় পায়, মনে হয় কঠিন, আমি মনে হয় পারবো না, এরকম লাগে। সো যারা নাকি এই ভয়টাকে জিততে পারে তারা আগায় যাবে। বুঝছো? আমি তো বারবার করে বলছি তোমার লেভেল এখন যেখানেই থাকুক না কেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। তোমাদেরকে আমি আলাদা করে
কনসেপ্ট ওয়ার্কআউট দিব বাসায়ের জন্য কিছু করার জন্য। ওকে, সেই কনসেপ্ট ওয়ার্কআউটগুলা তুমি বাসায় সময় দিয়ে করবা। সহজ সহজ, কঠিন না, সবই বুঝবা, সবই পারবা তুমি। বাট ওই কনসেপ্ট ওয়ার্কআউটগুলো তুমি বাসায় বসে বসে করবা। একটু চিন্তা করবা ম্যাথ ঘুরাই দিলে কি হয়। ওকে, আমি যদিও সব টাইপ শিখাই দিব, তবে ওই জিনিসগুলো একটু দেখবা, তাহলে রেজাল্ট ভালো আসবে। বুয়েটে ঘুরাই দিলেও তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, আর গতবার তো দেখেছোই আল্লাহর রহমতে আমার লেকচার যারা করে গেছে ভালো মতন, ওদের কি রকমের মানে ওরা সাকসেস পেয়েছে, কি রকম ভাবে সব পেরেছে আল্লাহর রহমতে। সো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে লেকচারগুলা একদম দখলে নিয়ে আসো। লেকচারের ম্যাথগুলা, লেকচারের কনসেপ্টগুলা, একটা ম্যাথ আমি শুরু এইভাবে কেন করলাম, তোমরা অনেকে যেটা করো জাস্ট স্লাইড দেখে চলে যাও, এই ম্যাথ এই সমাধান, এই ম্যাথ এই সমাধান। নো, ক্লাসটা কইরো, দেখো ভিতরে আমি কি বলেছি। সমাধানটা ইম্পর্টেন্ট না, সমাধানটা কেমনে বুঝবো যে এটাই করতে হবে, এই বুঝাটা ইম্পর্টেন্ট। সো এই বুঝগুলো আমার কাছ থেকে শিখো। ওকে, তাহলে রেজাল্ট ভালো আসবে। ওকে, তাহলে চলো এবার আল্লাহর নামে শুরু করে ফেলি।